5 আগস্ট পরবর্তী সময় দীর্ঘ 1-1.5 বছরে আপনারা কেউ বলতে পারবেন না যে কওমি মাদ্রাসার ছাত্ররা একটা ছোট্ট একটা দাবি দাওয়া নিয়ে মাঠে নেমে, তার মানে কি তাদের কোনো দাবি নাই? ব্যাপারটা এমন হয় যে দাবি দাওয়া প্রশ্ন উত্থাপনের জন্য আমাকে যমুনা ঘেরাওই করতে হবে, তাহলে ঐকমত্য কমিশনে কেন বসতে হলো? আর কেনই বা তাহলে 7 মাস 8 মাস ধরে রাষ্ট্রের টাকাগুলো নষ্ট করা হলো? অভ্যুত্থানে যদি অবদানের কথা বলা হয় তাহলে কতটুকু অবদান কওমি মাদ্রাসা আলেম সমাজ রেখেছে সেটা আলাদাভাবে বলার প্রয়োজন নেই মনে করি। অভ্যুত্থান পরবর্তী সহযোগিতার ব্যাপারটা যদি বলা হয় সেটা নিয়ে কোনো আলোচনা নাই, নেই দেখে একটু বলতে হয়। সেটা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী সহযোগিতার জায়গাটাও অভ্যুত্থান পরবর্তী সহযোগিতার জায়গাতেও এদেশের আলেম ওলামা ও কওমি মাদ্রাসা ব্যাপক অবদান রেখেছে। সহযোগিতাটা কিভাবে একটু বলি। আপনারা খেয়াল করবেন গত 1 বছরে বা 1 বছরের বেশি সময়ে যেই পরিমাণ দাবি দাওয়া আন্দোলন রাস্তাঘাটে হয়েছে তার মধ্যে আপনি একটা তো পাবেন না যে কওমি মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামারা তাদের নিজস্ব কোনো দাবির জন্য মাঠে নেমেছে। তার মানে কি তাদের কোনো দাবি নাই? অবশ্যই আছে, তাদের অনেক দাবি আছে। আমরা অভ্যুত্থান পরবর্তী যেদিন 5 আগস্টে ফরিদাবাদ থেকে শহীদ মিনারে আসছিলাম, যখন খবর পেয়ে গেছি যে হাসিনা চলে গেছে, আমার মাথায় প্রথম যে ব্যাপারটা এসেছে যে বোধহয় এবার আমার সার্টিফিকেটটা হবে, আমি হয়তো বা আজহার বা মদিনা ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লাই করতে পারবো। প্রথম এটা আসছে যে হয়তো ওই কাঠামোটা ভেঙে যাবে, যে কাঠামো আমাদেরকে সনদের নামে একটি বস্তু দিয়েছে, যে বস্তু আসলে কোনো উপকার না, সে নিজেও নিজের জন্য বিপদ। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় দীর্ঘ 1-1.5 বছরে আপনারা কেউ বলতে পারবেন না যে কওমি মাদ্রাসার ছাত্ররা একটা ছোট্ট একটা দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। অনেক জায়গায় নেমেছে, অনেক বিষয়ে নেমেছে, তারা তাদের দাবি দেওয়া আদায় হয়ে গেছে। তো অভ্যুত্থানের অবদান তো সবাই জানি, কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে সরকারকে সহযোগিতার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমরা খুব ভালোভাবে করার চেষ্টা করেছি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে ঐকমত্য কমিশনের বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে একটা জুলাই সনদ বাস্তবায়ন হলো। আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে ধরেন 30টা দলের প্রতিনিধিদেরকে নিয়ে বসা হয়েছে, কিন্তু অভ্যুত্থানে এমন অনেক অংশ ছিল যারা আসলে যাদেরকে আসলে এই 30টা দলের কেউই প্রতিনিধিত্ব করে না, সরাসরি করে না প্রতিনিধিত্ব। ধরেন কথার কথা আমি বলি যে কওমি মাদ্রাসার ধরেন 2টা বোর্ড আছে, কথার কথা আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের 30টা দলের কোনো একটি দল এই বোর্ডের অধীনে যে সমস্ত মাদ্রাসার ছাত্র আছে তাদের কারো প্রতিনিধিত্ব করে। যদি প্রতিনিধিত্ব করতো তাহলে জুলাই সনদের কোনো না কোনো অংশে খুব বৃহৎ ভাবে কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসার স্বীকৃতি, শিক্ষাগত স্বীকৃতি, এখানে আর্থিক কোনো স্বীকৃতির কথা চাওয়া হচ্ছে না, এটা চাওয়া হতো। কিন্তু আমরা প্রতিটি মজলিসে প্রতিটি মজমাতে আমরা চেয়েছি যে কেউ একজন হয়তো প্রেস ব্রিফিং এসে বলবে যে এবার আমরা এই দাবিটা উত্থাপন করে এসেছি, সেটা হোক ইসলামী আন্দোলন, জমিয়ত, এনসিপি, যেটাই হোক, সকলের কাছে আমাদের একটা আশা ছিল যে হয়তো বা কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য এই কোনো না কোনো দাবি দেওয়া করবে তারা। এখন যদি ব্যাপারটা এমন হয় যে দাবি দেওয়া প্রশ্ন উত্থাপনের জন্য আমাকে যমুনা ঘেরাওই করতে হবে, তাহলে ঐকমত্য কমিশনে কেন বসতে হলো? আর কেনই বা তাহলে 7 মাস 8 মাস ধরে রাষ্ট্রের টাকাগুলো নষ্ট করা হলো? আমি তো মনে করি এর কোনো দরকার নাই। যেহেতু এইসব জায়গাতে একটা বৃহৎ অংশ, আপনি বলবেন কওমি মাদ্রাসার ছাত্র কয়জন? মিনিমাম 1 কোটি মানুষ কওমি মাদ্রাসাতে সরাসরি পড়াশোনা করেছে, মিনিমাম 50 লক্ষ বা আরো কম হবে যারা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের মতো অর্ধেক পড়াশোনা করে শেষ করেছে। তাহলে এই বৃহৎ অংশের তো সে একা না ভাই, তার পরিবার আছে, তার বাবা মা আছে, সবাইকে, তারা তো রাষ্ট্রের অংশ। তাহলে আমরা দেখতে পেলাম যে ঐকমত্য কমিশনের মধ্যে যে আসলে 30টা দল 40টা দল এবং বড় বড় দল যারা দাবি করে যে আমরাই হচ্ছে সবথেকে বড় অংশীদার, তারা তো আসলে আমাদের অংশীদারিত্বের জায়গাটাকে আসলে ফলো করলো না। ছোট দল যারা আছে তারা যেন কোনো না কোনো ভাবে বড় দলের ছায়া থেকে নিজেদেরকে আবির্ভূত করলো যে বড় দল যেটা বলবে আমরা সেটা করব, এর বাইরে আসলে তাদের কোনো মত নাই, পথ নাই। তো সেই জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন তরুণ আলমদের ভাবনাতে আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিলাম যে এখানে ইফতেখার ভাই বলেছেন আর অনেকেই বলেছেন যে আসলে শাপলার গণহত্যার ব্যাপারটা, 21শে মোদী বিরোধী আন্দোলনের ব্যাপারটা, আপনি যদি আরো পিছনে যান, যেখানে আসলে এদেশের মোটা দাগে ইসলামপন্থীদেরকে আসলে ভালোভাবে টাচ করবে সেই জায়গাগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এখন এই এড়িয়ে যাওয়ার গল্পটা আমরা প্রত্যেকটা মসজিদ শেষে করব, বলবো, শেষ হয়ে যাবে, এটা দুঃখজনক।
সত্যি কথা বলতে আমার খুবই আশা ছিল যে হয়তো বিএনপি বলবে না, জাতীয় পার্টি তো বাদ, এনসিপির পক্ষ থেকে খুব শক্তভাবে বলা হবে। কারণ জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশের ওই পার্টি যে পার্টির মধ্যে সকল শ্রেণীর মানুষের অন্তর্ভুক্তি হয়েছে। কিন্তু আমরা তো ওই যে জাভেদ রাসিন ভাই এবং সারোয়ার তুষার ভাইদেরকে দেখলাম, কিন্তু কোনোদিন এই আলাপটা শুনলাম না। মানে এটা যেন এইভাবে যে আসলে এইটাকে বৃহৎ ভাবাই হয় না। তো সেই জায়গা থেকে একটা দুঃখ এবং কিছু আক্ষেপের সাথে কথাগুলো বললাম যে জুলাই অভ্যুত্থানের অবদানের ব্যাপারটা জানি, 80 জন 100 জন এখানে শহীদ হয়েছে, কিন্তু পরবর্তী যে সহযোগিতা একটা বছর, আপনার কি মনে হয় যমুনা ঘেরাও আন্দোলনে কয়েক মাদ্রাসার ছাত্ররা নামলে বাংলাদেশের রাষ্ট্রের কোন কারো ক্ষমতা আছে এটাকে ঠেকানো? বলেন, কারো ক্ষমতা নাই। হয়তো আপনাকে ওই যে হাসিনা লেভেলে যাইতে হবে, ব্রাশ ফায়ার করে মারতে হবে শাপলার মতো, এর বাইরে কোনোভাবে কিন্তু ক্ষমতা নাই। তো সেই জায়গাতে কিন্তু কয়েক মাদ্রাসার ছাত্ররা এই ধরনের কোন প্রকার অ্যাটিটিউড, এই ধরনের কোন প্রকার আচরণ করে নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদে এই একটা বৃহৎ অংশ প্রতিনিধিত্বের জায়গাটাকে মানে হটিয়ে ফেলা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ঠিক আছে, আমরা ধরেন এই ব্যাপারটা বাদ দিলাম, পরবর্তী যেটা বাস্তবায়ন হইলো, কিছু কিছু দলের মানে আচরণ এমনটা যে ঠিক আছে, কোনো মতে এটাকে পার হয়ে যেতে পারলে বাঁচি, কোনো মতে এটার একটা ব্যবস্থা হয়ে গেলে বাঁচি, কোনো মতে হচ্ছে নির্বাচন চলে আসলে বাঁচি। ব্যাপারটা আসলে এইভাবে না ভাবলে ভালো হয়। যেহেতু 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, এখন আপনি কোনোভাবে কোনো আইনের দোহাই দিয়ে এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করতে পারেন না। যারা বলে যে আমরা জুলাই সনদের এই বাস্তবায়নটা পরবর্তী সংসদে করব, তা না হলে আমাদের আইনে অনেক জটিলতা হবে, তাহলে তো বলা যাবে যে নির্বাচনই তো হবে না আইনি জটিলতার কারণে। এরকম অনেক ব্যাপারই আসলে সামনে আসছে এবং আশা করছি সকলে আলোচনা করবেন। বাকি একটা জিনিস আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বা আবেদন থাকবে যে জুলাই সনদ হয়তোবা অন্তর্বর্তী সরকারের আদেশের মাধ্যমে কার্যকরী একটা ভূমিকায় থাকবে, সেই ভূমিকায় এখনো সুযোগ আছে সকল জায়গা থেকে সকল স্তরের মানুষদের দাবি দাওয়া এবং সকল স্তরের মানুষদের অধিকার নিশ্চিতের ব্যাপারটাতে আমরা কাজ করি, আমরা কথা বলি। আমরা যদি আজকে কথা না বলি তাহলে হয়তোবা একটা পর্যায়ে যে 80 জন 100 জন শহীদ হয়েছে সেই ব্যাপারটাও হয়তোবা ইতিহাসের জায়গা থেকে কেউ না কেউ এসে মিশিয়ে দিবে। তো এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।